এবার আমরা দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। সেজন্য আমরা একটা দশমিক সংখ্যা লিখে নিই। দশমিক সংখ্যা মনে করো আমরা এখানে লিখলাম 745 পয়েন্ট, এখানে লিখলাম 60। এটা একটা দশমিক সংখ্যা। এটাকে কি করতে হবে? এটাকে আমাদেরকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি যে দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তরের জন্য ওই সংখ্যার বেজ দিয়ে ভাগ করতে হয়। পূর্ণ সংখ্যাকে ভাগ এবং ভগ্নাংশকে কি করতে হয়? গুণ করতে হয়। এবার আমরা দেখো, এটা একটা দশমিক সংখ্যা। এখানকার এই যে 745 হচ্ছে পূর্ণ সংখ্যার 0.60, এটা হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে? তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই যে যেই সংখ্যায় রূপান্তর করব অক্টাল সংখ্যার, ওই সংখ্যার বেজ দিয়ে এটিকে কি করতে হবে? ভাগ করতে হবে। মনে করো এটা হচ্ছে 745 ভাগ কত? 8, এর দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে ভাগ, এটা হচ্ছে এখানে হবে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। দেখো আমরা ভাগফল এবং ভাগশেষটা লিখে নিলাম। এবার লিখে নেওয়ার পরে এটা আমরা কি করতে পারি? এই যে 745 রে 8 দিয়ে ভাগ করলে কত হয়? আমরা এটাকে ক্যালকুলেটর ইউজ করে করব। কত? 745 ভাগ হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে 93 হয়। ঠিক আছে? 93.125 আসে। তাহলে এবার আমাদেরকে কি করতে হবে? যেটা আসে 93, যেটা আসে দেখো 93 পয়েন্টের চেয়ে বেশি আসছে না, তাহলে এখানে 93 লিখবা। এবার ভাগশেষটা কিভাবে লিখবা? ভাগশেষ লিখবা এই 93 গুণ কত লিখবা? 93 গুণ 8 লিখবা। তাহলে 8 গুণ 93 হলে যেটা হবে সেটাকে হবে 744। 744 থেকে 745 থেকে 744 গেলে ভাগশেষ কত? এখানে 1 অবশিষ্ট থাকে। তাহলে ভাগশেষটা হচ্ছে কত? 1। এবার এই 93 টাকে আমরা লিখব এখানে 93 ভাগ 8। তাহলে এবার 93 ভাগ যদি 8 দেওয়া হয় তাহলে কত হয়? তাহলে হচ্ছে 11 পয়েন্ট সামথিং। এবার এখানে কত হবে? 11। 11 যদি পয়েন্ট সামথিং হলে এবার 11 দিয়ে কি করতে হবে? 11 গুণ 8 দিতে হবে। 8 দিলে কত হয়? 88। তাহলে 93 থেকে 88 গেলে আর কত থাকে? আর থাকবে 5। তাহলে ভাগশেষ হচ্ছে 5। এবার এই ভাগফলটাকে কি ভাগফল 11, 11 রে 8 দিয়ে ভাগ করতে হবে। এটা কত হয়? ভাগফল হয় কয়বার হয়? আ ভাগফল হচ্ছে কত? কত যায়? 11 এ ভাগফল যায় 1, আর অবশিষ্ট থাকে কত? অবশিষ্ট থাকে 11 ভাগ 8, অবশিষ্ট থাকে 3। এইটা হচ্ছে 3। এবার এই যে ভাগফলটা কত? 1, 1 ভাগ 8, তাহলে এটা যাবে না, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। দেখো, এবার আমরা যেটা করলাম, একেবারে ভাগফল শূন্য হওয়া পর্যন্ত কি করলাম? আমরা ভাগ করে নিলাম। ভাগফল শূন্য হয়েছে, এবার শেষে ভাগশেষ হয়েছে কত? 1। দেখো, এই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে কাজটা, এই কাজটা আমাদের হয়ে গেছে। এবার কি করতে হবে? আমাদেরকে এখানে নিচ থেকে উপর দিকে সাজিয়ে লিখতে হবে। তাহলে এখানে পূর্ণ সংখ্যা যদি শুধু পূর্ণ সংখ্যা থাকে তাহলে এই নিয়মে করলে আমাদের এটা হয়ে যাবে কি 1 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 1। এবার এটার বিকল্প পদ্ধতি আছে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আরেকটা বিকল্প পদ্ধতি আছে। আমরা যদি বিকল্প পদ্ধতিটা দেখি, বিকল্প পদ্ধতি দেখো, বিকল্প বিকল্প পদ্ধতি দেখে এখানে 745 এটাকে কি করতে হবে? 8 দিয়ে ভাগ করতে হবে। আমরা চাইলে যে কোনো একটা নিয়ম অনুসরণ করতে পারি। এই যে 745 টাকে 8 দিয়ে ভাগ করলে কত হবে? হবে কত? 93। এবার 93 ভাগশেষ কি থাকবে? ভাগশেষ থাকবে 1। এবার আবার এই 93 টাকে 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ করলে কত হয়? এখানে হবে 11। তাহলে ভাগশেষ থাকবে কত? 5। এই 11 টাকে আবার কি করতে হবে? 8 দিয়ে ভাগ করতে হবে। কবার যায়? একবার যাবে। তাহলে ভাগশেষ কত? 3। আবার এই যে 8 এর মধ্যে কবার? একবার 8 দিয়ে 1 রে যদি ভাগ করা হয়, 8 কে 1 এর মধ্যে ভাগ যায়? যাবে না। তাহলে এখানে হবে 0, আর এখানে হবে 1। শেষে যে অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে 1। কারণ 8 কে 8 1 এর মধ্যে
ভাগ যায় না। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, মানটা আমাদেরকে এদিক থেকে নিচ থেকে উপরের দিকে নিতে হবে। তাহলে এখানে কত দাঁড়ায়, এখানে হচ্ছে 1351, এটা হচ্ছে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রের মানটা। তারপর হচ্ছে দশমিক দিয়ে এবার পরে যেটা হয় সেটা হচ্ছে কি সেই মানটা, আমরা কি অক্টাল মান বের করতেছি না? হ্যাঁ, দেখো আমাদের যার কাছে যেটা ভালো লাগে এই নিয়মটা চাইলে আমরা করতে পারি, তারপর এই নিয়মটাও করতে পারি। যদি পূর্ণ সংখ্যা থাকে তখন এটা করব। এবার যদি দশমিক না থাকে শুধু পূর্ণ সংখ্যা থাকে তাহলে তো আমাদের কাজ শেষ। এবার হচ্ছে এখানে আছে দশমিক কত 60। এবার এই 60 কাজটা আমরা কিভাবে করব দেখো, আশা করি এটা বুঝতে তোমাদের কষ্ট হবে না। এবার আমরা দশমিকের কাজটা করব। আমরা এটা নামছি শেষের অংশটা 1351। এবার দেখো 0.60 আমরা যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করলাম, 8 দিয়ে ভাগ করলাম। ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে ভগ্নাংশটাকে 8 দিয়ে গুণ করতে হবে। যেমন 6.60 ইন্টু 8 সমান কত হয়, এটা মনে করো এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে গুণফল, এটা হচ্ছে ভগ্নাংশ, আর একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। দেখো এটা এখান থেকে আমরা 4টে সংখ্যা বের হবে। দেখো এখানে 0.60 ইন্টু 8 তাহলে কত হয়, 4.80। গুণফল হচ্ছে 4.80, ভগ্নাংশ হচ্ছে কত 80, পূর্ণ সংখ্যাটা হচ্ছে কত 4। এখানে 4.80 এটা হচ্ছে 80 হচ্ছে ভগ্নাংশ আর 4টা হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার আবার ভগ্নাংশটাকে কি করতে হবে, ভগ্নাংশ যেটা হচ্ছে 80 ইন্টু 8 এটাকে কি করতে হবে, এটাকে গুণ করতে হবে। তাহলে 0.80 ইন্টু 8 কত হয় 6.40, এটা হচ্ছে 6.40। এখানে হচ্ছে কত 40, এখানে হচ্ছে 6। পূর্ণ সংখ্যাটাকে আমাদের এই পাশে লিখতে হবে। এবার হচ্ছে কত 0.40 ইন্টু 8, তাহলে 0.40 ইন্টু 8 সমান কত, এটা হচ্ছে 3.20। তাহলে এখানে ভগ্নাংশটা হবে 20, এখানে পূর্ণ সংখ্যাটা হইল কত 3। দেখো এখানে পূর্ণ সংখ্যাটা হলো 3। এবার 0.20 ইন্টু 8, এই 0.20 কে আবার 8 দিয়ে গুণ করলে কত হয় 1.60। এটা হচ্ছে 60, এটা হচ্ছে 1। আমরা আর বিস্তারিত লিখলাম না, কারণ যতক্ষণ পর্যন্ত না 0 হয় এটা ভগ্নাংশ আসবেই। এটাকে এই ভগ্নাংশের বেলায় পূর্ণ সংখ্যাটা লিখতে হবে উপর থেকে নিচের দিকে। এটা হচ্ছে এলএসবি, এটা হচ্ছে কি এমএসবি, ঠিক আছে। কিন্তু এই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাবে, ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে উপর থেকে নিচের দিকে হবে। আমরা ভগ্নাংশের ক্ষেত্রে দুটো নিয়মে বের করা যায়। যেহেতু আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দুটো নিয়ম জানলাম, এবার আমরা ভগ্নাংশের ক্ষেত্রেও বিকল্প নিয়মটা আমরা জেনে নিই। দেখো একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে কি ভগ্নাংশ। এখানে ভগ্নাংশের কত হচ্ছে 0.60 ইন্টু কত হচ্ছে 8, কারণ ভগ্নাংশটা কি হবে 8 দ্বারা গুণ হবে। তাহলে 0.60 সাথে 8 গুণ করলে কত হচ্ছে, এটা হচ্ছে 4.80। তাহলে পূর্ণ সংখ্যাটা হবে এখানে, এখানে হবে কি 80। আবার 80 সাথে কি হবে 8টা গুণ হবে, 8টা গুণ হলে হবে কত 80 সাথে যদি 0.080 সাথে যদি গুণ করি তাহলে 6.40 হবে। তাহলে এখানে 6.40। আবার 0.40 সাথে 8 গুণ হলে কত হবে, 0.4 এর সাথে 8 গুণ করলে কত হবে, এটা হচ্ছে 3.20। তাহলে এখানে হবে কত 3, এখানে হবে 20। 20 এর সাথে আবার 8 গুণ করলে কত হয়, এখানে হবে কত 1.6। তাহলে এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা 1, এখানে হচ্ছে 0.60। এভাবে এভাবে আমরা যতই করতে থাকি ততই বের হবে, কিন্তু ততই বের হবে। আমরা আর করছি না। দেখো সবগুলোর মানটা বের করা লাগবে না, এখান থেকে আমরা 2-3-4টা মান বের করলে হয়ে যাবে। এই মানগুলোর ক্ষেত্রে কি করতে হবে, এইগুলো হচ্ছে উপর থেকে নিচের দিকে,
এগুলো হচ্ছে কি উপর থেকে নিচের দিকে। ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে উপর থেকে নিচের দিকে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে কি নিচ থেকে উপর দিকে। এই যে ভগ্নাংশ প্রথমে যে পূর্ণ সংখ্যা এটা হবে কি নিচ থেকে উপর দিকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে সকল কিছুর মান উপর থেকে নিচের দিকে হবে। তাহলে এখানে অক্টাল মানটা আমরা কি পেলাম? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পেলাম 1351 দশমিক। এবার কি পেলাম? এবার এই ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে কি উপর থেকে নিচের দিকে 4631 4631। এখানে ডট ডট দিতে হবে। ডট ডট দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে আরো সংখ্যা আছে, সবগুলো সংখ্যা বের করাটা সম্ভব নয়, এখানে কি আরো সংখ্যা আছে। দেখো এটা হচ্ছে অক্টাল মান, এটা হচ্ছে এই দশমিকের অক্টাল মান। এবার দেখো আমরা প্রথম থেকে আবার একটু আলোচনা করি। এটা একটা দশমিক সংখ্যাকে কোনো অক্টাল সংখ্যায় রূপান্তরের জন্য কি করতে হবে? এই দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যাকে 8 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করে ভাগশেষ যেগুলা, ভাগ করার পরে ভাগশেষ যেগুলা সেগুলো হচ্ছে কি অক্টাল সংখ্যা। আবার এই যে যে ভগ্নাংশ যেটা আছে সেটা কি করতে হবে? 8 দ্বারা গুণ করতে হবে। গুণ করে যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা হবে সেটা হচ্ছে কি অক্টাল সংখ্যা। যেটা পূর্ণ সংখ্যা হবে সেটা হবে কি অক্টাল সংখ্যা। তাহলে দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যা রূপান্তরের জন্য আমরা এই নিয়মটা বা এটাই তো নিয়ম, এটাকে আমরা খুব সহজে কি বোঝার চেষ্টা করব। এখানে দুইটা নিয়ম দেওয়া আছে, আমরা যে কোনো একটা নিয়ম অনুসরণ করে এটা সমাধান করলেই হবে।